আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপনাদেরকে আপলোড করি নাই। তো মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আমি একটা আলোচনা করার চেষ্টা করব। সেই জায়গায় আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। সো বেসিক্যালি আমরা জানি যে মার্কেট যেই প্রতিবিম্বটা আসে আমাদের ইকোনমিকেই আমাদের রিপ্লেস করে, তাই না? সো আমাদের বিগত সময় ব্যাংক সেক্টরে অনেক অনিয়ম এবং বিভিন্ন সেক্টরে অনিয়ম দুর্নীতি ছিল। তাছাড়া আমাদের যে সমস্ত কোম্পানি লিস্টেড আছে মার্কেটে তারাও একটা ফায়দা লুটার চেষ্টা করছে আপনার বিগত সময়। বিভিন্নভাবে এই ফায়দাটা লুটার চেষ্টা করছে তারা। অনেক সময় কোম্পানিতে দেখা গেছে যে কোম্পানি যে পরিমাণ আর্ন হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ আর্ন দেখানো হয়েছে এবং হঠাৎ করে সেই আর্নিংটা কমে গেছে এবং ফলশ্রুতিতে আমাদেরকে লুজার হইতে হয়েছে, ঠিক আছে? যেমন এই যে মনোস্পোল শেয়ারটা যদি কথা বলি, একটা মিনিট, আমি আপনাদেরকে পরবর্তীতে আমি আমার টেকনিক্যাল চার্ট দেখানোর চেষ্টা করব। যদি মনোস্পোল শেয়ারটা দেখার চেষ্টা করি, এটা কিন্তু একসময় আপনার এটা 200-250 টাকার উপরে ছিল। তারপরে তার একটা মার্জার হয়ে সেই কোম্পানিটা 250 টাকা থেকে সরাসরি নেমে আসলো 190 টাকাতে। সো আমার প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি 250 টাকা ইনভেস্ট করছে এটাতে, সে 190 টাকা তার এটা চলে আসলো, ঠিক আছে? তার শেয়ার সংখ্যা অপরিবর্তিত থাকলো। তার যে কোম্পানি যে ভ্যালুয়েশনটা আছে, সেই ভ্যালুয়েশন যে মাঝখানে যে 60-70 টাকা যে চলে গেল, সেই টাকাটা কারা নিয়ে গেল, ঠিক আছে? তো আপনারা এটা কিভাবে কমালেন আমি বুঝতে পারি না। মার্জিন করছে দুইটা কোম্পানি এবং সেই হিসাবে তারা বিগত কোয়ার্টারগুলোতে ইপিএসও দেখাইছে হাইপ, ঠিক আছে? এবং দুইটা কোম্পানি মার্জার হওয়ার পরবর্তীতে দেখা যায় যে কোম্পানি আর্নিংস আরও কমতেছে, আর্নিং পার শেয়ার কমতেছে আরও। সো এই জায়গায় মার্জিন হওয়ার পর সেই রকম সেম অবস্থা হয়েছে যে সোনালী পেপারে আমরা একসময় দেখতে পেতাম যে 4 টাকা 5 টাকা ইপিএস দেখাচ্ছে, মোটামুটি তার ইয়ারলি একটা গ্রোথও দেখা যাচ্ছিল। বাট হঠাৎ করে কি হলো, মার্কেট এটা পড়তে শুরু করলো। সো যাই হোক, কোনো স্পেসিফিক স্টককে নিয়ে আমি অ্যানালাইসিস করতেছি না, জাস্ট একটা বলার চেষ্টা করতেছি যে মার্কেট আমাদেরকে সবসময় অনেক স্টকই আমাদেরকে ধোঁকা দেয় এবং সেই ধোঁকার মধ্যে আমরা অনেক সময় পড়েও যাই, ঠিক আছে? মার্কেটে ইপিএস দেখি ভালো, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই যে সোনালী আঁশের মতো দেখা যায় যে হঠাৎ করে মার্কেট থেকে এটা প্রাইস পড়তে শুরু করে। এই যে সোনালী আঁশ সম্পর্কে আমি আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস দিছিলাম, কিন্তু বলছিলাম যে মার্কেট যেহেতু এটা সম্পর্কে যেদিন আমার নিউজটা জানতে পারি, আসলে এটার ইপিএস কি আসবে বা কীরকম আসবে সেই সম্পর্কে কেউ ধারণা করতে পারে না। সো এই জায়গা থেকে আমি যে এই জায়গায় যদি কেউ না ডাইরেক্টলি এই কোম্পানিতে ইনভলভ থাকে, অ্যাকাউন্টসের সাথে রিলেটেড থাকে, তাহলে তাছাড়া কেউ বলতে পারবে না যে এই কোম্পানি সম্পর্কে ইন ফিউচার কী হতে যাবে। সো যারা মার্কেট মেকার তারা অবশ্যই জানে যে এই কোম্পানির ভিতরের শক্তিটা কী, এবং তারা আমরা যেটা ইললিগ্যাল বলি সেটা হচ্ছে যে মার্কেটের নিউজটা আউট করতে পারে এবং তারা এর সাথে প্রাইসটা হাইপ করতে পারে, ঠিক আছে? যদি সেকেন্ড কোয়ার্টার দেখেন, এই জায়গায় যদি সেকেন্ড কোয়ার্টার দেখেন বা থার্ড কোয়ার্টার দেখেন, দেখতে পাচ্ছেন যে 4 টাকা 5 টাকা সেরকম গত বছর ফার্স্ট কোয়ার্টারেও তাদের ইপিএসটা এরকম 5 টাকার কাছাকাছি ছিল। সো অনুমান করা যায় যে মার্কেটে একটা 18 থেকে 20 টাকার আসবে, ঠিক আছে? যদি 20 টাকাও না আসে, অ্যাটলিস্ট এই 3টা কোয়ার্টার মিলে তো তার 15-16 ইপিএস চলে আসে, তাই না? 15-16 ইপিএস, তার প্রাইস আছে মাত্র সেই সময় ছিল 300 টাকা।
মাত্র 300 টাকা। সো এটা তো একটা লুক্রেটিভ সিচুয়েশনে ছিল, তাই না? হঠাৎ করে কি হলো, তার অ্যানুয়াল ইপিএস যে জায়গায় আমরা 18 টাকা আশা করতেছিলাম সেই জায়গায় মাত্র 3 টাকা আসলো। ফার্স্ট কোয়ার্টারে আসলো তার 1.5 টাকা। সো কি হচ্ছে এটা আসলে বোঝা যাচ্ছে না। সো এই সমস্ত বিষয় আমাদেরকে যে অ্যাকাউন্টেন্সি আছে সেটা ট্রান্সপারেন্সি থাকা উচিত, ঠিক আছে? সো এইরকম অনেক কোম্পানি আছে যেগুলো আমাদের মতো যে সমস্ত বিনিয়োগকারী চায় যে কুইকলি একটা লুক্রেটিভ স্টকে ইনভেস্ট করতে এবং কুইকলি সেটা থেকে রিটার্ন জেনারেট করতে। কুইকলি বলতে আপনার 2 মাস, 3 মাস, 6 মাস, ঠিক আছে? সো এদেরকে চায় যে ফাঁদে পেলানোর জন্য। তারা দেখো প্রথমত স্টকের যদি তুমি দেখো তাহলে দেখবা যে পাবলিক হোল্ডিং অনেক কম আছে, ঠিক আছে? তারপরে ডাইরেক্টর হোল্ডিং মোটামুটি ঠিক আছে। তোমার অ্যানুয়াল যে ইপিএসটা আছে সেটাও কিন্তু ঠিক আছে। সো পি ঠিক আছে। এখন তুমি কিনতে থাকো। মার্কেট যদি এটা এখন 600 টাকাও চলে যায় তুমি কিনা উচিত, এটা কারণ 600 থেকে 1000 চলে যাবে। সো এইরকম একটা হাইপ তৈরি করার চেষ্টা করে এবং পরবর্তীতে আমরা যখন সবাই পাবলিক ইনভলভ হয়ে যায়, তখন তারা আস্তে করে বের হয়ে চলে আসে। সেই সাথে কোম্পানির যারা ডাইরেক্টর আছে তারাও অনেকাংশে আমার কাছে মনে হয় এটার সাথে জড়িত, কারণ তারা যদি জড়িত না থাকতো তাহলে এরকম হওয়ার কোনো সুযোগ আসে না। সো এই সমস্ত ডাইরেক্টরদেরকে সরাসরি তত্ত্বাবধানে নেওয়া উচিত এবং তাদের যথাযথ বিচার করা উচিত আমার মনে হয়। তারপরে আপনি দেখেন আইটি সেক্টরে যে আমরানেট, ঠিক আছে? আমরানেট এটা কী সুন্দর ছিল, প্রায় 80 টাকা 90 টাকা ছুঁয়ে আসছিল, ঠিক আছে? 80 টাকা 90 টাকা ছুঁয়ে আসছে। তার কিন্তু ইপিএস টিপিএস সব কিছু সুন্দর ছিল। তার প্রতি কোয়ার্টারে দেখা গেছে যে সে 1 টাকার উপরে ইনকাম করতো। সো 1 টাকার উপরে মানে 1 টাকা 14 পয়সা, তারপরে 1 টাকা 26 পয়সা। তো অ্যানুয়ালি ইপিএস যেটা দেখে তো 4.5 টাকা থেকে 4.5 টাকা থেকে 5 টাকা। সো 4.5 টাকা 5 টাকা একটা শেয়ার যদি 50 টাকায় যায়, 50 টাকা থাকে, তাহলে কিন্তু এটার পি পি যেটা আসে সেটা হচ্ছে প্রায় 10-এর কাছাকাছি। সো সো 10 পিতে একটা স্টক বাই দেওয়া আমাদের পি হিসাবে আমাদের সাধারণ ইনভেস্টররা যেটা মনে করে সেটা উত্তম, এই জায়গায় ইনভেস্ট করা উচিত। এই কোম্পানিটাও একটা মার্জার হওয়ার পরে, এই কোম্পানিটা কি করছে, এই কোম্পানিটা মার্কেট থেকে কিছু টাকা তুলতে চেয়েছিল, অর্থাৎ রাইট শেয়ার ইস্যু করতে চাইছে এবং রাইট শেয়ার ইস্যু করে প্রতিটা শেয়ার 30 টাকার মাধ্যমে 30 টাকা করে বিক্রি করে। প্রতিটা শেয়ার কত করে বিক্রি করে? 30 টাকা করে বিক্রি করে। এখন প্রতিটা শেয়ার 30 টাকা করে বিক্রি করার জন্য সে কী করছে, মার্কেটে তার যে ইপিএসটা আছে, অ্যানুয়াল ইপিএসগুলো আছে বা কোয়ার্টার ইপিএসগুলো আছে সেগুলোতে ভালো দেখানোর চেষ্টা করছে। দেখেন এই জায়গায় যদি আমরা দেখি থার্ড কোয়ার্টারে কিন্তু তার ইপিএস পূর্ববর্তী বছরের তুলনায় কিন্তু বেশি ছিল, 25 পয়সা বেশি ছিল। সো এইরকম সে কিন্তু ইপিএসগুলো বেশি দেখাইছে। এই জায়গায় সেকেন্ড কোয়ার্টারে একটু কম ছিল, বাট কাছাকাছি ছিল, তার রেঞ্জের মধ্যে ছিল মানে। তারপরে যদি আরও দেখেন, সে গত বছর দিছে 11%, এবছর দিছে 10%। তার মানে তার ইয়েটা কমতেছে, ডিভিডেন্ডটা কমতেছে। এই যে থার্ড কোয়ার্টারটা দেখেন অবস্থা আপনারা, 38 পয়সা থেকে সে 1 টাকায় চলে গেছিল। সো এই কোম্পানিটা মূলত টাকা তুলছে এই জন্য যে তার টাকা তোলার উদ্দেশ্যটা আমার কাছে মোটামুটি লিগ্যাল ছিল, বা সেটা আপনি বলতে পারেন সেটা আমার কাছে যেটা মনে হচ্ছে উদ্দেশ্যটা সঠিক ছিল, যার কারণে সে বলছে যে সে এই টাকা দিয়ে বেশিরভাগ অংশটা সে তার লোন পরিশোধ করবে। লোন পরিশোধ করলে কী হবে, তার যে কস্ট আছে কস্টটা কমে যাবে
তার প্রফিটটা বেশি পরিমাণ জেনারেট হবে। এখন বেশি পরিমাণ প্রফিট যদি জেনারেট হয় তাহলে গত বছর যে জায়গায় সে 1 টাকা 25 পয়সা ইনকাম করছে সেই জায়গায় এখন 34 পয়সা কিসের জন্য ইনকাম করতেছে। সো তার উদ্দেশ্য এবং তার বাস্তবায়নের মধ্যে অনেক বড় গ্যাপ দেখতে পাচ্ছি। যদি আগামী কোয়ার্টারগুলোতেও যদি সে একই রকম ইপিএস প্রকাশ করে তাহলে বুঝতে হবে যে সে অবশ্যই যারা ইনভেস্টর ছিল, যারা এই কোম্পানিতে রাইট শেয়ার ইস্যু করছে বা যারা 50 টাকা 60 টাকা দিয়ে এই স্টকগুলো কিনছে তাদের সাথে সে অবশ্যই ধোঁকাবাজি করছে। ঠিক আছে, দাম বাড়ানো এটা দুইটা উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য হচ্ছে ডাইরেক্টররা সরাসরি কিছু শেয়ার অনেকগুলো শেয়ার কিনে সেইটাকে কী করছে, সেল দেওয়ার জন্য প্রাইসটাকে ডাইরেক্টলি হাইপ করছে। এবং সেকেন্ড যে বিষয়টা সেটা একদম স্পষ্ট, সেটা হচ্ছে যে রাইট শেয়ার ইস্যু করতে মার্কেটে প্রাইসটা আপ করছে। সো এইরকম অনেকগুলো শেয়ারই আছে যেগুলা সাধারণত ইনভেস্টরদের সাথে ধোঁকাবাজি করে। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না এমন কোনো স্টক হাতে গোনা 10-12টা যদি খুঁজি তাহলে 10-12টা পাবো, এর চেয়ে মনে হয় বেশি পাবো না, যারা ইনভেস্টরদেরকে বেনিফিটেড করে দিছে এই মার্কেট। হ্যাঁ, আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন তাহলে কিন্তু ব্যাংক সেক্টরের যে পরিমাণ ডিভিডেন্ড দেয় সেই পরিমাণ ডিভিডেন্ড আপনার জন্য এনাফ। ব্যাংক সেক্টরে এখন পর্যন্ত অ্যাভেলেবেল ভালো স্টক আছে, যেমন আপনি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইভিএল, তারপরে আপনার ভালো কোম্পানি রেপুটেড যেগুলো ব্যাংক আছে, যমুনা ব্যাংক, ঠিক আছে, এই যে মার্কেন্টাইল ব্যাংকেরও কিন্তু তার যে ইপিএসগুলো আছে ইপিএসগুলো পজিটিভ দেখতে পাচ্ছি। এখন ব্যাংক সেক্টরে সাধারণত যদি বড় রকমের কোনো অনিয়ম না হয় তাহলে কিন্তু এই জায়গায় তেমন একটা দোষ আসে না। যদি বড় রকমের একটা দুর্নীতি না হয় তাহলে কিন্তু এই জায়গায় সেরকম একটা দোষ আসে না। তো এই জায়গা থেকে আপনি বাইর হওয়ার জন্য এনাফ টাইম পাওয়া যায়। বাট আদার সেক্টরে দেখা যায় যে সেরকম কিছু অল্প একটু পড়লে সব পড়ে যায়, অল্প একটু বাড়লে সব বেড়ে যায়। সো আমার কাছে মনে হয় এটা একটা সেফেস্ট মাধ্যম। বিভিন্ন স্টক আছে যেগুলো ইন দ্য লং টার্ম ইনভেস্টরদেরকে টাকা বানিয়ে দিয়েছে, বা আপনি ব্যাংকে রাখলে যে পরিমাণ বেনিফিটেড হতেন তার চেয়ে বেশি পরিমাণ বেনিফিটেড ব্যাংক সেক্টর আমার কাছে মনে হয় লাস্ট 10-12 বছরে করে দিছে। আর আদার সেক্টর যদি বলেন সেগুলা অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস করে। সো একজন নতুন ইনভেস্টর যদি কেউ ঢুকতে চায় তাহলে আমি প্রথমত সাজেস্ট করব যে আপনি ব্যাংক সেক্টরটাকে একটা দেখতে পারেন। কারণ আমি যখন প্রথম মার্কেটে আসি তখন আমার বেশিরভাগ স্টকই ছিল ব্যাংক সেক্টরের, এবং লাস্ট যে 2021 থেকে যে 2024-এর আমাদের যে একটা ক্র্যাশ যেটা দেখতে পেলাম বা খারাপ সময়, এই সময় কিন্তু ব্যাংক সেক্টর তেমন একটা নিচের দিকে আসে নাই, বা সেরকম একটু নিচের দিকে আসলেও কিন্তু সে ডিভিডেন্ড এবং শেয়ার দিয়ে কিন্তু সে অনেকটা পুষিয়ে দিয়েছে। যেমন আপনি ব্র্যাক ব্যাংকের কথা যদি বলেন তো 2021-এর দিকেও সে 44-45 এরকম রেঞ্জে ছিল। তারপরে কিন্তু সব স্টক যেহেতু পড়া শুরু করছে 2022-এ, সো 2022-এর দিকেও এই স্টকটা পড়ছে। সর্বনিম্ন আমার কাছে যতটুকু জানি সেটা হচ্ছে 29 পর্যন্ত যায়, এবং এবছর সর্বনিম্ন ছিল 32 পর্যন্ত, এবং সেই জায়গা থেকে প্রায় 60 টাকা পর্যন্ত টাচ করে। সো তার ফাইন্যান্সিয়াল ডাটা এভরিথিং খুবই ভালো। সো যারা এই জায়গায় ইনভেস্ট করছিল 2022-এ তারা কিন্তু এই জায়গায় এখনও প্রফিটে আছে। ঠিক আছে, ভালো পরিমাণ প্রফিটে আছে, কারণ 10% স্টক দেওয়া মানে আপনার অনেক কিছু বাড়িয়ে দেওয়া। সিটি ব্যাংকের কথা যদি বলেন, সিটি ব্যাংকও 18 টাকা আসছিল, এখন 22 টাকা। সো এটাও বেশ ভালো। সো
রেপুটেড যেগুলো ব্যাংক আছে সেগুলো আপনাদেরকে সেভ করার জন্য এনাফ। তারপরে আমি টেকনিক্যাল চার্টটা একটু অ্যানালাইসিস করব। সো টেকনিক্যাল চার্টে দেখতে পাচ্ছেন যে আমি একটা সুপার ট্রেন্ডটাকে ইউজ করছি। সুপার ট্রেন্ড দিয়ে এইটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই জায়গায় সুপার ট্রেন্ড যখন অর্থাৎ সবুজ তখন কিন্তু মার্কেট বেশি ভালো পারফরমেন্স করে, এবং আমাদের মার্কেটে যেহেতু শর্ট সেলের কোনো সিস্টেম নাই, সো আমাদের মার্কেটে সবাই বুল, ঠিক আছে, সবাই বুল হতে চায়, কারণ শর্ট মার্কেটে বা এই যে নেগেটিভ মার্কেটে কেউ কিন্তু টাকা বানাতে পারে না। যদি এই জায়গায় শর্ট করা যেত তাহলে ঠিক আছে, অনেকে বেনিফিটেড হইতো। এই যে এই জায়গায় আমরা 2024-এ হিউজ একটা ক্র্যাশ দেখতে পাইছি, ঠিক আছে। 2024-এর জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আমরা ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত হিউজ একটা ক্র্যাশ। তারপর আমরা জুলাই থেকে আবার আমরা আরও ক্র্যাশ দেখতে পেলাম। সো এরকম মিনি মিনি ক্র্যাশ কিন্তু আমাদেরকে অনেকটাই নিঃস্ব করে দিতেছে। সো আর আমার কাছে যেটা মনে হয়, এখন মার্কেটের যে অবস্থা আছে, যে কন্ডিশনে আছে, সেই কন্ডিশন থেকে বেশি উপরে ওঠার সম্ভাবনা নাই এবং বেশি নিচে যাওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ বর্তমান সময়টা হচ্ছে সাইডওয়াইজ মোমেন্টাম করতে পারে, এবং সাইডওয়াইজ থেকে পরবর্তীতে হয়তোবা সে আপ ট্রেন্ডে দিবে, কারণ বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আর নিচে বেশি একটা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, বিকজ মার্কেট অল টাইম লতে আছে, ঠিক আছে, অল টাইম লতে আছে, আমি এটা কনফিডেন্টলি বলতে পারবো। এবং মার্কেট যদি সর্বনিম্ন আসে নিয়ার অ্যাবাউট 4,900 পয়েন্টের আশেপাশে, ঠিক আছে, বা এই জায়গায় আমাদের শেষ সাপোর্ট আছে 4,740-42 দিকে। এর চেয়ে নিচে আসার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখতেছি না, বিকজ ইকোনমি যথেষ্ট পারফরমেন্স করতেছে, আমাদের রিজার্ভটাও আগের চেয়ে ভালো হচ্ছে, এবং যদি আপনারা এই যে ক্যান্ডেলগুলো দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বর্তমানে যেই রেজিস্ট্যান্স আছে বিগত 2-3 দিন মোটামুটি পজিটিভ, মানে সেই রকম পজিটিভ না, মানে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে, এবং পজিটিভ ক্যান্ডেল ছিল, কিন্তু আমরা যেই জায়গায় এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, যেই জায়গায় মার্কেট অনেকবার রেজিস্ট্যান্স হয়েছে, রেজিস্ট্যান্স ফিল করছে নিয়ার অ্যাবাউট আপনার, এটা যদি জোন বলি, নিয়ার খুব কাছাকাছি জোনেই আছে, 5,225 থেকে 5,250। এখন দেখার বিষয় হচ্ছে যে মার্কেট এই জায়গা থেকে কি উপরের দিকে যায় কিনা, যদি যায় তাহলে নেক্সট টার্গেট থাকবে 390, আর যদি নিচের দিকে যায় তাহলে এই জায়গায় আপনার এইটুকু 5,100 পয়েন্ট, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।